মলম এবং তেল এবং প্রিয় গোপাল বিষয় সত্য পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট 208 MG রোড রাসবিহারী অ্যাভিনিউ ট্রায়াঙ্গুলার পার্ক মোট কাঁচাপাড়া। In April last year, when the assembly election in West Bengal was going on, keeping COVID situation in mind and safety of the people as priority, All India Trinamool Congress had requested Election Commission to club final few phases of election. However, our request was turned down. Just like Bengal gave a befitting reply in May 2021, we are confident that the electorate from other states will also vote for development and not deceit. They will vote for justice and not jumlas. We are confident that people will vote for integrity, peace, harmony and economic development. In the upcoming assembly polls, people of Goa in particular have decided to bring a new dawn in the state. They will bring a change by defeating the corrupt BJP government in Goa. We are confident of All India Trinamool Congress doing well in Goa and will do whatever it takes to put out blood and sweat to defeat the divisive forces and work for the welfare of the people. আজ 5টি রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন ভারতের নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কতগুলো বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেমন তারা বিভিন্ন রোড শো, র্যালি, সভা, জনসভা ইত্যাদিতে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে 15ই জানুয়ারি অবধি, কোভিড সিচুয়েশন মাথায় রেখে। কোভিড পরিস্থিতির কারণে 15ই জানুয়ারি অবধি নির্বাচনী জনসভা, র্যালি এবং অন্যান্য যে প্রচার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 15ই জানুয়ারি অবধি নয়, 7ই মার্চ অবধি, যতদিন না এই নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের বিধিনিষেধ যেটা আরোপ করা হয়েছে সেটা 15ই জানুয়ারি অবধি সীমাবদ্ধ না রেখে 7ই মার্চ অবধি করা উচিত। তার কারণ নির্বাচন কমিশন তাদের খুশি মতো একটা নির্দিষ্ট দিন পর্যন্ত করলেন, কিন্তু তারপরে যদি পরিস্থিতির সামান্যতম উন্নতিও ঘটে তাতে রাজনৈতিক দলগুলো কিছু লাভ হতে পারে, কিন্তু আবার সেখানে কোভিড সংক্রমণের আশঙ্কা থেকে যায় এবং তাতে বেশিরভাগ সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে আমরা মনে করি 15ই জানুয়ারির পরিবর্তে 7ই মার্চ অবধি এই বিধিনিষেধ বলবৎ থাকা উচিত। গত বছর এপ্রিল মাসে যখন 3টে ফেজ বাকি ছিল নির্বাচনের পশ্চিমবাংলাতে, তখন আমাদের দলের পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল যে 3টি যে দফা নির্বাচন বাকি আছে এই 3 দফা নির্বাচনকে 1 দফায় করা হোক, কিন্তু আমাদের সেই অনুরোধ তখন নির্বাচন কমিশন রাখেনি। এতৎসত্ত্বেও বাংলার মানুষ গত মে মাসে ফলাফল যখন বেরোলো তখন দেখা গেল যে তারা মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মসূচি সপক্ষে, শান্তি এবং প্রগতির সপক্ষে তারা বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করেছেন এবং তৃতীয়বারের জন্য শাসন ক্ষমতায় তারা অধিষ্ঠিত করেছেন। তাদের এই রকম যোগ্য জবাব আমরা মনে করি অন্যান্য রাজ্যেও ঘটবে, যেখানে মানুষ প্রগতির পক্ষে ভোট দেবেন, ধাপ্পাবাজির পক্ষে নয়। মানুষ ভোট দেবেন সুবিচারের পক্ষে, সোশ্যাল জাস্টিসের পক্ষে, সামাজিক ন্যায় বিচারের পক্ষে এবং জুমলার পক্ষে নয়। আমরা বিশ্বাস করি নিশ্চিতভাবে মানুষ সংহতি, শান্তি,
বন্ধুত্ব, সৌভ্রাতৃত্ব এবং আর্থিক প্রগতির পক্ষে তারা ভোট দেবেন এই 5টি রাজ্যে। এই 5টি রাজ্যে যে ইলেকশন হচ্ছে তার মধ্যে বিশেষ করে গোয়াতে আমরা ঠিক করেছি যেভাবে গোয়ার মানুষ ঠিক করেছেন যে সেখানে একটা নতুন প্রভাত তারা নিয়ে আসবেন। কারণ দীর্ঘদিন ধরে গোয়াতে সাধারণ মানুষ বঞ্চিত উন্নয়নের কর্মসূচি থেকে। এবং কোভিড আবহে 5 রাজ্যের নির্ঘণ্ট ঘোষণা। উত্তরপ্রদেশের 7 দফায় ভোট। উত্তরপ্রদেশের প্রথম দফা 10ই ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা 14ই ফেব্রুয়ারি, তৃতীয় দফা 20শে ফেব্রুয়ারি, চতুর্থ দফা 23শে ফেব্রুয়ারি, পঞ্চম দফা 27শে ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা 3রা মার্চ এবং সপ্তম দফা 7ই মার্চ। ভোট নিয়ে কি বলেছেন যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদব, শোনাবো আপনাদের। चुनाव लोकतंत्र का उत्सव है। भारत निर्वाचन आयोग ने देश के सबसे बड़े राज्य उत्तर प्रदेश समेत 5 राज्यों में विधानसभा चुनावों की घोषणा की है। उत्तर प्रदेश पिछले 5 वर्षों के दौरान प्रधानमंत्री मोदी जी के मार्गदर्शन में, उनके प्रेरणा से बदलाव और विकास की एक नई राह पर चला है। नए भारत के, नए उत्तर प्रदेश में लोकतंत्र का ये महापर्व का हम हृदय से स्वागत करते हैं। 10 मार्च 2022 को जब उत्तर प्रदेश विधानसभा चुनाव के परिणाम आएंगे तो भारतीय जनता पार्टी प्रचंड बहुमत के साथ जनता जनार्दन का आशीर्वाद प्राप्त करने में सफल होगी। আজ 5 রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আর তারপরে এই টুইট অমিত শাহের, বিধানসভা ভোট সংশ্লিষ্ট রাজ্যের উন্নয়নের স্তম্ভ, শক্তিশালী রাষ্ট্রেরও স্তম্ভ বিধানসভা ভোট। টুইট অমিত শাহের। निश्चित ही उत्तर प्रदेश से भारतीय जनता पार्टी की विदाई होनी है। 10 मार्च तक जनता को मौका मिला है फैसला लेने का, और जिस तरीके से भारतीय जनता पार्टी ने यहाँ के किसानों को दुखी किया, गरीब जनता को दुखी किया, अन्याय की सभी सीमा लांघ गए, नौजवानों को बड़े पैमाने पर बेरोजगारी में छोड़ दिया, किसान के हित के लिए कोई फैसला नहीं लिया। इसलिए 10 मार्च के बाद उत्तर प्रदेश से भारतीय जनता पार्टी का साफ होना तय है। और 10 तारीख के बाद जो समाजवादी पार्टी ने संकल्प लिया है कि यहाँ के गरीबों का, यहाँ के लोगों का 300 यूनिट बिजली के लिए कोई बिल नहीं आएगा, शून्य उनका बिल होगा। তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনুন। এগুলো বিজেপির লোকরা শুনুক। আমরা তো বলেছি যে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ এত একটা জনবহুল রাজ্য, তাতে 10ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে। পাঞ্জাব, উত্তরাখণ্ড একদিনে ভোট হবে। তাহলে ওরা এখানে দাবি করছিলেন কেন পৌর ভোট ছোবার জন্য? প্রশ্ন হচ্ছে যে যারা ইলেকশন কমিশন, যাদের অধিকার আছে তারা সব দিক বিচার করে করবেন। উত্তরপ্রদেশে কি করোনার সমস্যা নেই? তা করেছে, এখন সবাইকে সেটাই মানতে হবে। আমাদের সংবিধানে বিধানসভার মেয়াদ কোনোভাবেই বাড়ানোর অধিকার কারণ নেই। ওই 5 বছর যে আগে হয়েছিল তারপরে 5 বছর চলবে, আর তারপরে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। এটাই হচ্ছে ভারতের সংবিধানের ধারা। সুতরাং এখানে এই 5টি রাজ্যে যেখানে তাদের বিধানসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তাদের নির্বাচন করানোর একটা তাগিদ ছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এবং কোভিড বিধির মধ্যে, কোভিড পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন দেখেছি, আসামের নির্বাচন, পন্ডিচেরির নির্বাচন দেখেছি। দেশে প্রায় 1.5 লাখ ছুঁই দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগীও প্রায় 5 লাখের কাছাকাছি, একদিনে মৃত 285। আর এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির।
দেশ জুড়ে বেড়েই চলেছে কোভিড সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী 8ই জানুয়ারি দৈনিক সংক্রমণ 1,41,986, 7ই জানুয়ারি ছিল 1,17,100, 6ই জানুয়ারি 90,928, 5ই জানুয়ারি 58,097 জন, 4 জানুয়ারি ছিল 37,379 জন। কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশে কোভিড পজিটিভিটির রেট 9.28%। সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4,72,169। একদিনে করোনায় মৃত্যু হয়েছে 285 জনের। দেশের সংক্রমণ মানচিত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, চতুর্থ স্থানে তামিলনাড়ু, পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক। চিকিৎসকদের পরামর্শ, মাস্ক পরুন, কোভিড বিধি মেনে চলুন। আমরা পরিসংখ্যানটা দেখি, পরশু ছিল 91, গতকাল 1,10,000, আজ 1,41,000। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি তৃতীয় তরঙ্গের ঊর্ধ্বমুখে আমরা রয়েছি। আমরা আমাদের করোনা বিধির উপরে আস্থা রাখি, টিকাকরণটা ঠিকমতো চালিয়ে যাই, পরিসংখ্যানের উপরে নজর রাখি, কিন্তু আতঙ্কিত আমরা না হয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে করি। যেভাবে দৈনন্দিন উত্তরোত্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে পরিষ্কার যে সংক্রমণ সেটা কিন্তু প্রধানত ওমিক্রন দিয়েই হচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে এবং বহু মানুষ কিন্তু এখনো আছেন যারা পজিটিভ হচ্ছেন বা যারা সিমটোম্যাটিক তারা কিন্তু এখনো টেস্ট করাচ্ছেন না। সুতরাং এই সংখ্যাটা কিন্তু অফিসিয়ালি পজিটিভ দেখছেন তার থেকে অনেক বেশি। এই সংক্রমণের হারে যদি লাগাম টানা না যায় তাহলে কিন্তু আমাদের হেলথ সিস্টেমের উপর এবং প্রশাসনের উপর একটা কিন্তু বিশাল চাপ তৈরি হবে। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। 10ই জানুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ জগন্নাথ মন্দির, তবে রীতি মেনে পুজো চলবে। কোভিড বিধি মেনে চলতে হবে পুরোহিত ও সেবায়েতদের। মন্দিরে নিয়মিত কোভিড পরীক্ষা চলবে। 31শে জানুয়ারির পর করোনা পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাত 10টা অবধি 50% গ্রাহক নিয়ে খোলা রাখা হবে সেলুন, বিউটি পার্লার। নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে নতুন বিজ্ঞপ্তি জারির আগে জলপাইগুড়িতে সেলুন খোলা নিয়ে তুমুল হইচই। পুলিশের হানা, গ্রাহকদের পালানো। নেতাজি পাড়ায় নাটকীয় পরিস্থিতি। কবি লিখেছিলেন, আধার তলে গন্ধরেখা রাখি, জোনাক জ্বালা বনের শেষে, কখন এলে দুয়ার দেশে, শিথিল কেশে ললাট খানি ঢাকি। এখন করোনাকালে কেশ নিয়ে এই কাব্যবোধ হয় বিলাসিতা। সংক্রমণ শঙ্কায় একে সেলুনে তালা, তার উপর নাপিতে না। বিধিনিষেধের বেড়াজালে শিখে উঠেছিল কেশ চর্চা। শনিবার স্বস্তি দিয়ে সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার। নবান্নে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শর্ত সাপেক্ষে সেলুন ও বিউটি পার্লারে ছাড়। রাত 10টা পর্যন্ত 50% গ্রাহক নিয়ে খোলা রাখা যাবে সেলুন ও বিউটি পার্লার। প্রত্যেক কর্মী ও গ্রাহককে ভ্যাকসিনেটেড হতে হবে। সেলুন পার্লারে মানতে হবে কোভিড বিধি। তবে এই নির্দেশিকা শিথিলের আগে এদিন সকালে জলপাইগুড়িতে সেলুন খোলা রাখা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। সরকারি নির্দেশিকা উড়িয়ে নেতাজি পাড়ায় রং রমিয়ে চলছিল সেলুন। খবর পেয়েই হানা দেয় পুলিশ। তারপর যা হলো নিজের চোখেই দেখুন। অর্ধেক চুল কাটা অবস্থাতেই সেলুন ছাড়তে হয় গ্রাহকদের। সেলুনের ছাপ ফেলে দেয় পুলিশ। আমি তো চুল কাটতে আসছিলাম, চুল কাটতে আসছিলাম, পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দিল। কাটা অবস্থায় বন্ধ করে দিতে হলো। আপনার তো অর্ধেক চুল কাটা। হ্যাঁ, তা অর্ধেক কি করবো এখন? এরকম কোনোদিন হয় নাই, এরকম কোনোদিন হয় নাই। সমস্যায় হ্যাঁ, এখন সমস্যা এই যে অর্ধেক চুল কাটে ছেড়ে দিল। এই যে পুলিশ এসে বন্ধ করে দিল। কাস্টমার ছিল? কাস্টমার ছিল, 2-4 জন ছিল। হ্যাঁ, 2-4 জন ছিল। কাস্টমারকে অর্ধেক চুল কেটে বাড়ি যেতে হলো। কি করা যাবে, এখন বন্ধ করে দিচ্ছে। কেউ কদিন ঘুরুক, দেখি কবে খুলে, তারপরে কাটতে হবে। খাওয়ার জন্য, পেটের জন্য। হ্যাঁ, পেটের জন্য, খাওয়ার জন্য করতে তো হবেই। এর কিছুক্ষণের মধ্যেই জারি হয় নবান্নের নয়া নির্দেশিকা। হাঁপ ছেড়ে বাঁচেন অর্ধেক চুল কাটা অবস্থায় ফিরে যাওয়া গ্রাহকেরা। সুতপা সেন ও প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টেম্পটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার যাত্রীদের থেকেই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি হিসেবে যাত্রীদের থেকেই নেওয়া হবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই
কার্যকর লেভি। এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘুরপথে রেলের ভাড়া এবার বাড়তে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুরপথে রেলের ভাড়া বাড়তে চলেছে, বিজ্ঞপ্তি জারি করে রেল বোর্ডের তরফ থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কার্যকর লেভি। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে যাত্রীদের থেকেই। স্টেশন ডেভেলপমেন্ট ফি সেটা যাত্রীদের থেকেই এবার নেওয়া হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, রেল বোর্ডের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, কি মেনশন করা হয়েছে? দেখো, একটি চিঠি ঘিরে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। লেখার চিঠিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেশনে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ফি বাবদ বিভিন্ন ক্লাসের জন্য একটা বা সেক্ষেত্রে সংরক্ষিত যে ক্লাসগুলো রয়েছে মূলত সেখানকার টিকিটের উপরে একটা অতিরিক্ত চার্জ নেওয়া হবে। সেক্ষেত্রে লোকালের যারা প্যাসেঞ্জার আছে তাদের ক্ষেত্রে নেওয়া হবে না, অর্থাৎ লোকাল ট্রেনের যারা নিত্যদিনে যারা যাত্রী তাদের ক্ষেত্রে নেওয়া হবে না, কিন্তু সংরক্ষিত কামরার যারা যাত্রী হবে তাদের ক্ষেত্রে একটা অতিরিক্ত একটা স্টেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু নেওয়া হবে। ফলে যে এই চিঠিটা ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে যে ঘুরপথে এবার ট্রেনের যে টিকিট, সংরক্ষিত কামরার জন্য ট্রেনের যে টিকিট, দূরপাল্লার ট্রেনের জন্য যে ট্রেনের যে টিকিট, সেই টিকিটের ভাড়া কি তাহলে বাড়তে চলেছে? দেখা যাচ্ছে যে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু এই ভাড়া বৃদ্ধি একটা প্রস্তাবের একটা চিঠি প্রকাশ্যে এসেছে এবং সেই চিঠি ঘিরেই কিন্তু এই মুহূর্তে এই জল্পনাটা জোরালো হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া, এমনই জল্পনা তৈরি হচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে হয়তো যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে, যারা সংরক্ষিত কামরায় যাবেন তাদের ক্ষেত্রেই হয়তো এটা প্রযোজ্য। একটা জল্পনা এক্ষেত্রে তৈরি হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, একটি নোটিশ দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু এই জল্পনা। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর করা হয় লেভি। তাহলে কি ঘুরপথে এবার থেকে রেলের ভাড়া বাড়তে চলেছে? এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। ঘুরপথে কি তাহলে বাড়তে চলেছে রেলের ভাড়া? জল্পনা এই মুহূর্তে তৈরি হয়েছে, কারণ স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেল বোর্ডের তরফ থেকে এবং তারপরেই কিন্তু এই জল্পনা আরো প্রবল হচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই কার্যকর করা হয় লেভি। তবে এবার স্টেশন ডেভেলপমেন্টের যে ফি, সেই ফি যাত্রীদের থেকেই নেওয়া হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একটি নোটিশ জারি করা হয়েছে এবং তারপরেই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তাহলে কি ঘুরপথে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে? এই জল্পনা এই মুহূর্তে কিন্তু তুঙ্গে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। সংরক্ষিত কামরার যারা যাত্রী তাদের থেকেই এটা নেওয়া হবে। তাহলে যারা দূরপাল্লা যাত্রা করবেন তাদের ক্ষেত্রে কি রেলের ভাড়া বাড়তে চলেছে? একটা জল্পনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। একটা জল্পনা তৈরি হয়েছে, কারণ স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে যাত্রীদের থেকে নেওয়া হবে, একটা সেরকম নোটিশও দেওয়া হয়েছে। তাহলে কি ঘুরপথে রেলের ভাড়া বাড়লো? রেলের ভাড়া বাড়লো মানে রেল তো চলতে গেলে সাধারণভাবে ইনফ্লেশনের সঙ্গে সঙ্গতি রেখে রেলকে ঠিক মতন চালাতে গেলে তার তো অর্থ সঞ্চয় করা দরকার। আর যদি সেটা না নেয় তাহলে তো ট্যাক্স পেয়ারদের টাকা থেকেই সাবসিডি দিয়ে সেটা করতে হবে। সেটা ঘুরপথ, সোজা পথ, রেলকে বাঁচাতে গেলে, রেলের উন্নয়ন করতে গেলে, স্টেশন উন্নয়ন করতে গেলে, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে গেলে তার জন্য তো রিসোর্স দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা যখন রেলমন্ত্রী নিয়েছিলেন সে বিষয়টা তিনিই বলেছিলেন এবং তিনি যখন ছাড়েন তারপরে দীনেশ ত্রিবেদী বলেছিলেন রেল দপ্তর ঢুকে গেছে আইসিইউতে। এসব তো আমরা জানি। আমাদের তো উদ্দেশ্য নয় মোদী সরকারের যে রেল দপ্তরকে আইসিইউতে ঢুকিয়ে দেওয়া, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যকে নিয়ে ছেলে খেলা করা। সুতরাং এইটা নিয়ে কোনো রকম রাজনীতি করা উচিত নয়। যদি আজকে এইটা না নিয়ে যদি বাজেটারি প্রভিশন থেকে নেওয়া হয় তাহলে সেটাও তো মানুষের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা।
এগুলো কি আমাদের এই জয়প্রকাশ বাবু, যে সুখ বিরোধী স্বাচ্ছন্দ্যের কথা আপনি বলছেন, তো এই সময়তে দাঁড়িয়ে স্পেশালি আমি বলবো যখন করোনা অতিমারির সঙ্গে আমরা লড়াই করছি, করোনার থার্ড ওয়েভ এসে গিয়েছে, তো সেক্ষেত্রে মানুষ এমনিতেই ভালো নেই, তো সুখ স্বাচ্ছন্দ্য কথাটা এক্ষেত্রে কতটা প্রযোজ্য বলে আপনি মনে করছেন? সুখ স্বাচ্ছন্দ্যের কথাই তো ভাবতে হবে। একটা রেলের স্টেশনে তার ভালো টয়লেট রাখতে হবে, যার সঙ্গে জলের ব্যবস্থা রাখতে হবে, যার সঙ্গে এই মহামারীর ওতপ্রোতভাবে সেটা জড়িয়ে আছে, এগুলো মাথায় রাখা দরকার। সেই স্টেশনের পরিধি বাড়াতে হবে যাতে মানুষের কাক ঘেঁষাঘেঁষি করে তাদের না থাকতে হয়, তার ওয়েটিং রুমের পরিসর বাড়াতে হবে। এটাই তো উদ্দেশ্য, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। এইসব করেই তো ভারত এইভাবে অতিমারির সঙ্গে লড়াই করছে, এটাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ঘুর পথে হয়তো বাড়তে চলেছে রেলের ভাড়া, এমন একটা জল্পনা তৈরি হচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে নেওয়া হবে যাত্রীদের থেকে, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল রেল বোর্ড। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর লেভি, অসংরক্ষিত ক্ষেত্রে ট্রেন ও মেল এক্সপ্রেসে 10 টাকা লেভি। আমরা কথা বলবো এই মুহূর্তে সুখেন্দু শেখর রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল নেতা। সুখেন্দু শেখর বাবু, নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। খানিকক্ষণ আগে জয়প্রকাশ মজুমদারের সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে রেল ভাড়া তো বাড়াতেই হবে, আইসিইউতে পাঠানো তো উদ্দেশ্য নয় রেল দপ্তরকে, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এটা তো করতেই হবে। করোনা আক্রান্ত অরিজিৎ সিং, করোনা আক্রান্ত সঙ্গীত শিল্পীর স্ত্রীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন অরিজিৎ সিং। সংক্রমণের সংখ্যা ক্রমশই বাড়ছে। এবার করোনা আক্রান্ত হলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। শুধু তিনি নন, করোনা আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন অরিজিৎ সিং। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। প্রাইম টাইম কো-প্রেজেন্টেড বাই পতঞ্জলি, গরুর দুধে তৈরি দেশি ঘি খান, আপনার নিষ্পাপ শিশু এবং পরিবারকে ভেজালের বীজ থেকে বাঁচান। কো-পাওয়ার্ড বাই স্টার হেলথ ইন্স্যুরেন্স, দ্য হেলথ ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, SMS star 256677। সহ নিবেদনে রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। গ্রিল বানায় তো सिर्फ SRMB रियल स्टील से। ব্রেকআপ করুন আপনার রেগুলার প্যাডের সাথে। জ্যাক অলিভ অয়েল বডি অয়েল ফ্রম হ্যানুম্যান, ত্বক যা কবিতার মতো। এবং VP পোদ্দার হসপিটাল, কমিটেড টু কেয়ার। এই সপ্তাহে দাদার পছন্দ অজন্তা শুজ, মায়ের কথা শোনো। ক্লাস 9 to 12 এর সাতরা স্কিল আপ ইংলিশ। ঘুর পথে বাড়তে চলেছে রেলের ভাড়া, স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার যাত্রীদের থেকেই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘুর পথে বাড়তে চলেছে রেলের ভাড়া, স্টেশন ডেভেলপমেন্ট ফি হিসেবে যাত্রীদের থেকেই নেওয়া হবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই কার্যকর লেভি, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘুর পথে রেলের ভাড়া এবার বাড়তে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুর পথে রেলের ভাড়া বাড়তে চলেছে, বিজ্ঞপ্তি জারি করে রেল বোর্ডের তরফ থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রে কার্যকর লেভি, স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুর পথে বাড়তে চলেছে রেলের ভাড়া, স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে যাত্রীদের থেকেই। স্টেশন ডেভেলপমেন্ট ফি সেটা যাত্রীদের থেকেই এবার নেওয়া হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, রেল বোর্ডের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, কি মেনশন করা হয়েছে? দেখো, একটি চিঠি ঘিরে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে, যেটার চিঠিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেশনে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ফি বাবদ বিভিন্ন ক্লাসের জন্য একটা বা সেক্ষেত্রে সংরক্ষিত যে ক্লাসগুলো রয়েছে, মূলত সেখানকার
টিকিটের উপরে একটা অতিরিক্ত চার্জ নেওয়া হবে। সেক্ষেত্রে লোকালের যারা প্যাসেঞ্জার আছে তাদের ক্ষেত্রে নেওয়া হবে না, অর্থাৎ লোকাল ট্রেনের যারা নিত্যদিনে যারা যাত্রী তাদের ক্ষেত্রে নেওয়া হবে না, কিন্তু সংরক্ষিত কামরার যারা যাত্রী হবে তাদের ক্ষেত্রে একটা অতিরিক্ত একটা স্টেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু নেওয়া হবে। ফলে যে এই চিঠিটা ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে যে ঘুরপথে এবার ট্রেনের যে টিকিট, সংরক্ষিত কামরার জন্য ট্রেনের যে টিকিট, দূরপাল্লার ট্রেনের জন্য যে ট্রেনের যে টিকিট, সেই টিকিটের ভাড়া কি তাহলে বাড়তে চলেছে? দেখা যাচ্ছে যে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু এই ভাড়া বৃদ্ধি একটা প্রস্তাবের একটা চিঠি প্রকাশ্যে এসেছে, এবং সেই চিঠি ঘিরেই কিন্তু এই মুহূর্তে এই জল্পনাটা জোরালো হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া, এমনই জল্পনা তৈরি হচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে হয়তো যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে, যারা সংরক্ষিত কামরায় যাবেন তাদের ক্ষেত্রেই হয়তো এটা প্রযোজ্য। একটা জল্পনা এক্ষেত্রে তৈরি হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, একটি নোটিশ দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু এই জল্পনা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর করা হয় লেভি। তাহলে কি ঘুরপথে এবার থেকে রেলের ভাড়া বাড়তে চলেছে? এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। ঘুরপথে কি তাহলে বাড়তে চলেছে রেলের ভাড়া? জল্পনা এই মুহূর্তে তৈরি হয়েছে, কারণ স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেল বোর্ডের তরফ থেকে, এবং তারপরেই কিন্তু এই জল্পনা আরো প্রবল হচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই কার্যকর করা হয় লেভি। তবে এবার স্টেশন ডেভেলপমেন্টের যে ফি, সেই ফি যাত্রীদের থেকেই নেওয়া হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একটি নোটিশ জারি করা হয়েছে এবং তারপরেই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তাহলে কি ঘুরপথে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে? এই জল্পনা এই মুহূর্তে কিন্তু তুঙ্গে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই, সংরক্ষিত কামরার যারা যাত্রী তাদের থেকেই এটা নেওয়া হবে। তাহলে যারা দূরপাল্লা যাত্রা করবেন তাদের ক্ষেত্রে কি রেলের ভাড়া বাড়তে চলেছে? একটা জল্পনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। একটা জল্পনা তৈরি হয়েছে, কারণ স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে যাত্রীদের থেকে নেওয়া হবে, একটা সেরকম নোটিশও দেওয়া হয়েছে। তাহলে কি ঘুরপথ রেলের ভাড়া বাড়লো? রেলের ভাড়া বাড়লো মানে রেল তো চলতে গেলে সাধারণভাবে ইনফ্লেশনের সঙ্গে সঙ্গতি রেখে রেলকে ঠিক মতন চালাতে গেলে তার তো অর্থ সঞ্চয় করা দরকার। আর যদি সেটা না নেয় তাহলে তো ট্যাক্স পেয়ারদের টাকা থেকেই সাবসিডি দিয়ে সেটা করতে হবে। সেটা ঘুরপথ, সোজা পথ, রেলকে বাঁচাতে গেলে, রেলের উন্নয়ন করতে গেলে, স্টেশন উন্নয়ন করতে গেলে, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে গেলে তার জন্য তো রিসোর্স দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা যখন রেলমন্ত্রী নিয়েছিলেন সে বিষয়টা তিনিই বলেছিলেন, এবং তিনি যখন ছাড়েন তারপরে দীনেশ ত্রিবেদী বলেছিলেন রেল দপ্তর ঢুকে গেছে আইসিইউতে। এসব তো আমরা জানি। আমাদের তো উদ্দেশ্য নয় মোদী সরকারের যে রেল দপ্তরকে আইসিইউতে ঢুকিয়ে দেওয়া, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য। এক ঝলকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। কোভিড আবহে 5 রাজ্যের নির্ঘণ্ট ঘোষণা। উত্তরপ্রদেশে যোগী রাজ্যে 7 দফায় ভোট, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়ায় 1 দফা, মণিপুরে 2 দফায় ভোট। 10ই মার্চ ভোট গণনা। কোভিড আবহে 5 রাজ্যের ভোটে কড়া নির্বাচন কমিশন। আপাতত ক্যাম্পেইন কারফিউ, বন্ধ মিটিং, মিছিল, রোড শো, অনলাইনে প্রচারে জোর। 15 তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত। ভোটকর্মীদের জন্য বুস্টার ডোজ জানালো কমিশন। আগামী 2 মাস সবকিছু বন্ধ রাখা হোক, পুরো ভোট নিয়ে প্রশ্নের উত্তরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। মন্তব্য তৃণমূল সাংসদের। লোককে খুশি করতে মন্তব্য, কাজে করে দেখাতে হবে, পাল্টা দিলীপের। দক্ষিণ 24 পরগনাতেও বাড়ছে করোনা আক্রান্ত। ডায়মন্ড হারবারে আগামী 2 মাস ধর্মীয় রাজনৈতিক সমাবেশ নয়, প্রতি ওয়ার্ডে কন্ট্রোল রুম। করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আগামী 2 মাস বন্ধ থাক সবকিছু, ভোট রাজনীতি ধর্ম নিয়ে ব্যক্তিগত মত অভিষেকের। ভালো সাজার চেষ্টা না করে ভোট বন্ধ করুন, কটাক্ষ দিলীপের। সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মধ্যেই 5 রাজ্যে ভোট ঘোষণা। আপনার রায় রাত 8টায়। করোনা আবহে সব রাজনৈতিক দলকে সভা না করতে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের জারি বিজ্ঞপ্তি। অনলাইন প্রচারে জোর দেওয়ার আবেদন। ভোট পিছনোর দাবিতেই সরব বিরোধীরা। ঘুরপথে বাড়ছে ট্রেনের ভাড়া, দূরপাল্লার যাত্রীদের থেকে লেভি আদায়। বিজ্ঞপ্তি রেল বোর্ডের। রেলকে বাঁচাতে গেলে ভাড়া বাড়ানো প্রয়োজন। প্রতিক্রিয়া জয়প্রকাশের। কেন মানুষের উপর বাড়তি বোঝা, পাল্টা শুভেন্দু শেখরের। নেতাজি শুভেন্দুকে বাধা পুলিশের। সোমবারের মধ্যে মুখ্য সচিব ও ডিজিপির কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। রাজ্যের পরিস্থিতি জরুরি অবস্থার কথা মনে করায় টুইটে তোপ ধনখড়ের। রাজ্যপাল পদের অবমাননা করবেন না, পাল্টা তৃণমূলের। সস্ত্রীক করোনা আক্রান্ত অরিজিৎ সিং। হোম আইসোলেশনের সঙ্গীত শিল্পী। রাজ্যেও বাড়ছে করোনা গ্রাফ। সংক্রমণের হার ছাড়ালো 29%। কলকাতায় আক্রান্ত 7,000-এর বেশি। দেশে প্রায় 1.5 লাখ ছুঁই সংক্রমণ। করোনা বিধিনিষেধে কিছুটা ছাড়। 50% গ্রাহক নিয়ে খোলা থাকবে সেলুন, বিউটি পার্লার। নির্দেশিকা জারি নবান্নের। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। সহ নিবেদনে লিভারের সুরক্ষা ও ইমিউনিটি বাড়াতে লিভারসিন ডিএস আয়ুর্বেদিক লিভার টনিক। জি24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 18,000। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 18,802। সংক্রমণের হার 29.6%। কলকাতাতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 7,337 জন কলকাতায় আক্রান্ত। কলকাতায় সংক্রমণের হার 40% ছুঁই। মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আবারও বাড়ল সংক্রমণ রাজ্যে এবং শহরেও। একেবারেই দেখো, যদি সংখ্যার দিক থেকে দেখা যায় তাহলে গত 24 ঘন্টায় রাজ্যে যদি মোট আক্রান্তের সংখ্যা দেখা যায়, দৈনিক আক্রান্তে, সেখানে 600 জনের নতুন সংযোজন হয়েছে। কিন্তু পজিটিভিটি রেট কিন্তু 1 লাফে 3% বেড়ে গিয়েছে রাজ্যে। গত 24 ঘন্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে 63,518 জনের এবং পজিটিভ এসেছেন 18,802 জন। এবং তার পজিটিভিটি রেট বেড়ে গিয়ে রাজ্যের হয়েছে 29.6%, অর্থাৎ প্রায় 30% ছুঁই এই মুহূর্তে রাজ্যের গড় পজিটিভিটি রেট। এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও কলকাতার সংক্রমণ কিছুটা হলেও কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কলকাতায় 7,337 জন। তার আগে গতকাল এই সংখ্যাটা ছিল 7,484। খুব সামান্য দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও 7,000-এর গণ্ডিতেই কিন্তু রয়েছে কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা, অর্থাৎ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, যেটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। কলকাতার পাশাপাশি হাওড়াতেও কিন্তু পজিটিভিটি রেট যথেষ্ট হাই, 37.59% পজিটিভিটি রেট কলকাতা। এর পাশাপাশি বীরভূমে 37.46% পজিটিভিটি রেট। মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। বিশিষ্ট চিকিৎসক সুমন পোদ্দার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। ডক্টর পোদ্দার, সংক্রমণ গোটা রাজ্যে কিছুটা বাড়লো। কলকাতায় সামান্য কম দৈনিক সংক্রমণ, তবে সংক্রমণের হার 40% ছুঁই। কি বলবেন? না দেখুন, টেস্ট না করলেই তো আর সংক্রমণ নেই, খালি তো মিটে গেল, তাহলে তো এত ভাবনারই দরকার নেই। সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে অনেক লোকেই কিন্তু আর টেস্ট করতে যাচ্ছে না। যে জিনিসগুলোই, যে চিত্রই আমরা দেখি না কেন, সে কলকাতা বলুন, কলকাতার বাইরে বলুন, সেটা শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ। ঠিক আছে, একটা হিমশৈলের মাত্র ওপরটুকু আমরা দেখতে পাচ্ছি, নিচে কিন্তু একটা বিশাল অংশ যেটা আমরা ডিটেক্ট করতে পারছি না। ডিটেকশন করতে পারি বা না পারি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ওমিক্রন বা কোভিড এর এখন যে একটা সুনামি চলছে, এটা অস্বীকার করার জায়গা নেই, এবং এই সুনামিটা চলবে। তবে এত যা কিছু আমরা ডেটা দেখছি, এতজন ইনফেক্টেড, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে কতজনের সিভিয়ার হচ্ছে, কতজন মারা যাচ্ছে, সেটা অনেক বেশি জরুরি। কারণ এখনকার দিনে যা সিচুয়েশন দাঁড়িয়েছে, কেউ কোনো কিছুই ঠিকমতো মেনে চলছে না এবং চলবে এরকমও কোনো আশা করা যায় না। সব দিক থেকেই বললাম। তাহলে সেদিক থেকে দেখতে হবে যে অসুখের সিভিয়ারিটি কোনো কারণে যদি বাড়তে শুরু হলো, সেটা যেন কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না হয়, মানে সেটা অ্যাকসেপ্টেবল নয়। তো সিভিয়ারিটি এটা বাড়েনি, এটাই আমাদের একটা আশার দিক। সেদিকটাই আমাদেরকে একটা পজিটিভ দিক বলা যেতে পারে। যেরকম চলছে এরকম যদি চলতে থাকে, মোটামুটি জানুয়ারি তো বটেই, ফেব্রুয়ারি মাসেও কিছুটা সময় যাবে, তারপরে ঢেউটা নামতে শুরু করবে, তার আগে কোনো নিস্তার নেই।
ধন্যবাদ। ডক্টর সুমন পোদ্দার ছিলেন টেলিফোনে। আমরা পরিসংখ্যানটা দেখি, পরশু ছিল 91, গতকাল 1,10,000, আজ 1,41,000। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি তৃতীয় তরঙ্গের ঊর্ধ্বমুখে আমরা রয়েছি। এখন এই ঊর্ধ্বমুখগুলো সাধারণত 2 থেকে 3 সপ্তাহ স্থায়ী থাকে, তারপরে সেটা কয়েকটা দিন আরো পার্থক্য করে 1 সপ্তাহ মতো, তারপরে আস্তে আস্তে নামছে। এখন এর মধ্যে কতগুলো বিষয় রয়েছে, করোনার প্রজাতি, আমাদের কতটা নিজেদের হার্ড ইমিউনিটি আছে, কতটা টিকাকরণ হয়েছে এবং কতটা আমরা কোভিড-19 উপরে আস্থা রাখছি, সেগুলো সব একত্রিত করে তার ফলস্বরূপ হবে পরিসংখ্যান কতদিন স্থায়িত্ব থাকবে এবং পরিসংখ্যান কতটা খারাপ। সুতরাং আমরা আমাদের করোনা বিধির উপরে আস্থা রাখি, টিকাকরণটা ঠিকমতো চালিয়ে যাই, পরিসংখ্যানের উপরে নজর রাখি, কিন্তু আতঙ্কিত আমরা না হয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে করি। করোনা আক্রান্ত অরিজিৎ সিং, আক্রান্ত সঙ্গীত শিল্পীর স্ত্রীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটা জানিয়েছেন অরিজিৎ সিং। অনুষা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অনুষা, কি জানা যাচ্ছে? দেখো সুদেব, যেটা জানা যাচ্ছে অরিজিৎ সিং নিজেই ফেসবুকে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যে তিনি এবং তার ওয়াইফ অরিজিৎ সিং এবং কোয়েল সিং দুজনেই কোভিড পজিটিভ এবং তারা সুস্থ আছেন, তবে মাইল্ড সিমটম, সুস্থ আছেন এবং কোয়ারেন্টিনে আছেন। তারা দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। আমরা জানি যে গত বছর অরিজিৎ সিং তার মাকে হারিয়েছিলেন কোভিডে এবং করোনা আক্রান্ত হওয়ার পর তার মা সেরে উঠেছিলেন, তারপর আবারও তার শরীর অবস্থার অবনতি হয় এবং তিনি কলকাতায় নিয়ে এসেছিলেন মাকে। কলকাতায় ইকো সাপোর্টে ছিলেন তিনি এবং রক্ত প্রয়োজন হয়েছিল, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখিও হয় এবং একজন সাধারণ মানুষ ব্লাড ডোনেশন, মানে কলকাতার একজন সাধারণ মানুষ সেই রক্ত দেন এবং তারপর তার মা সুস্থ হন। তারপর শেষ রক্ষা করা যায়নি, কারণ শেষমেশ তিনি তার মাকে হারিয়েছিলেন কোভিডে, তাই সে কথা তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। এবার তিনি তার পোস্টে লেখেন যে তিনি এবং তার ওয়াইফ কোভিড পজিটিভ, তবে উদ্বিগ্ন হওয়ার বিষয় নেই, তাই ফ্যানেদের আশ্বস্ত করেছেন তিনি যে তিনি সুস্থ আছেন, মৃদু উপসর্গ। শুভদীপ। ধন্যবাদ অনুষা। রাজ্যে সংক্রমিতদের মধ্যে বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। রাজ্যকে পাঠানো কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 71%-এরও বেশি নমুনায় মিলেছে ওমিক্রন। কোভিড পজিটিভ শিশুদের মধ্যে 69.2% ওমিক্রন আক্রান্ত। এই পরিস্থিতিতে চিকিৎসকদের বক্তব্য, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে, মানতে হবে কোভিড বিধি। চিকিৎসকরা বলছেন ডেল্টার মতো ভয়ঙ্কর নয়, আক্রান্তদের তেমন হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হচ্ছে না, তবে অনেক বেশি সংক্রামক। আর এই বদগুণের জন্য এখন শিরোনামে ওমিক্রন। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই ছবিটা মোটের উপর একই। রাজ্যকে পাঠানো কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই ওমিক্রন। 31শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারির মধ্যে জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট তাই বলছে। 71%-এরও বেশি নমুনায় মিলেছে ওমিক্রন। কোভিড পজিটিভ শিশুদের মধ্যে 69.2% ওমিক্রন আক্রান্ত। টিকা নেওয়ার পরও যারা আক্রান্ত তাদের 81%-এরই ওমিক্রন। এই পরিস্থিতিতে চিকিৎসকদের বক্তব্য, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার এই স্ট্রেন তুলনায় বেশি সংক্রামক, তাই সতর্ক থাকতে হবে। আমরা একটা জিনিসের ব্যাপারে শিওর হয়ে যাচ্ছি যে ক্রমশ পুরনো যে ভ্যারিয়েন্টগুলো তারা আস্তে আস্তে করে রিপ্লেসড হয়ে যাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট দিয়ে, এবং এটুকুও প্রেডিক্ট করা যায় বোধহয় যে আগে যে ভ্যারিয়েন্টগুলো ছিল তারপরে ওমিক্রনেই শেষ না, এর পরবর্তীকালেও আরও নতুন কোনো ভ্যারিয়েন্ট আসবে। তবে আস্তে আস্তে এই ভাইরাসের সঙ্গে আমাদের একসাথে বাস করতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সিমটোমেটিক্যালিও একটু ডিফারেন্ট আসছিল, 2-3 দিনের মধ্যে জ্বরটা কমে যাচ্ছিল, শিভারিং খুব বেশি আসছিল, আগে এত শিভারিং আমরা পেতাম না, থ্রোট পেন অনেক বেশি আসছিল, অনেকের ভমিটিং বেশি হচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা গত 2 বছর এত বেশি পাইনি। তো সুতরাং আমাদের মনে হয়েছিল যে কিছুটা হলেও নতুন কিছু ঘটছে, তো সেটা তো দেখা গেল যে অবজারভেশনের প্রমাণ মিলল। শিশুদের শরীরেও করোনার এই নয়া স্ট্রেনের সংক্রমণ ধরা পড়লেও ওমিক্রনের হদিশ দেওয়া দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজির মতে বড়দের তুলনায় 6 বছর বয়স পর্যন্ত শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি। They do have the mild disease.
in Omicron, the majority of children, again, what I haven't admitted any child. I'm not aware of other doctors, but in the public sector, there might be children that's been admitted, but it's really the minority of the minority. It's not a severe disease, except for those children who have immune-compromised diseases or other chronic diseases. We're talking about the average child out there. So the average child out there, never forget that their immune system, up until around about the age of 6, are much more robust than our immune systems. As you get older, your immune system gets less robust. So these children are actually the more spreaders of the infection than it really affects them. So it is just that, please, the parents should not worry too much. ক্যামেরা কৌশিকদের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, জি24 ঘন্টা, কলকাতা। রাজ্যে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে এবার বাজারে বাজারে শুরু হলো নিয়ন্ত্রণ। সংক্রমণের প্রবণতা অনুযায়ী এলাকা ভিত্তিক নির্দিষ্ট সময়ে বা দিন বেঁধে দিতে শুরু করলো প্রশাসন। কোভিড সংক্রমণের প্রতিরোধ করতে ৩রা জানুয়ারি থেকে চালু হয়েছে কড়া বিধিনিষেধ। তৈরি হয়েছে কন্টেনমেন্ট জোন। সামগ্রিক বিধিনিষেধ রয়েছেই, কিন্তু তাতেও কার্যত বাগে আনা যাচ্ছে না কোভিডের বাড়বাড়ন্ত। তাই এবার নজর বাজারে। ব্যারাকপুর পুরসভা এলাকায় 3 দিন বাজার বন্ধ, ছাড় শুধু জরুরি পরিষেবা ও অনলাইন ডেলিভারিতে। ব্যারাকপুর পুরসভা কালকে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে সপ্তাহে 3 দিন করে তারা কিন্তু দোকান বাজার খোলা রাখবে। সোম, বুধ, শুক্র এই 3 দিন খোলা থাকবে। সরকারের আগের থেকে ডিক্লারেশন করা উচিত ছিল, আগের থেকে অনেক স্টেটমেন্ট নেওয়া উচিত ছিল। 20 তারিখ আগের থেকে এই ফেস্টিভ্যালগুলো গেল, সেগুলোতে বন্ধ রাখা উচিত ছিল। পরিস্থিতিটা তাতে এটা মেনটেন করতে হবে সবাইকে। দমদমের নাগের বাজারেও একই দাওয়াই, 3 দিন বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তাহে 3 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত, এবং মঙ্গল, বৃহস্পতি, শনি বাজার বন্ধ থাকবে। বারুইপুর পুর এলাকায় শনিবার বন্ধ রাখা হলো বাজার দোকান। মাস্ক ব্যবহার ও বিধি মানতে জোর প্রশাসনের। বর্ধমানে চালু হলো জোর বিজোর ফর্মুলা। শুধু বাজার নয়, স্থায়ী দোকানেও নিয়ন্ত্রণ। একদিন বন্ধ থাকবে রাস্তার ডান দিকের দোকান, পরের দিন বন্ধ বাঁ দিকের দোকান। রবিবার সব দোকানপাট বন্ধ থাকবে। সমস্যায় হকাররা। আমরা তো ফুটপাতে হকারি করি, আমাদের যে শীতের মাল আছে সেই মালগুলো তো সবই ধরেন আটকে যাবে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বাজার খোলা থাকবে। মালবাজারের মেটেলিতে সোমবার ও বৃহস্পতিবার হাট বসে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর সেই হাট আপাতত বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। এর পাশাপাশি রাজ্যের প্রায় সর্বত্র বাজারে বাজারে অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। মাস্ক ও দূরত্ব বিধি মানতে কড়া ব্যবস্থা নিয়েছেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার যাত্রীদের থেকেই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি হিসেবে যাত্রীদের থেকেই নেওয়া হবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই কার্যকর লেভি, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘুরপথে রেলের ভাড়া এবার বাড়তে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুরপথে রেলের ভাড়া বাড়তে চলেছে, বিজ্ঞপ্তি জারি করে রেল বোর্ডের তরফ থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রে কার্যকর লেভি, স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে যাত্রীদের থেকেই। স্টেশন ডেভেলপমেন্ট ফি সেটা যাত্রীদের থেকেই এবার নেওয়া হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, রেল বোর্ডের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, কি মেনশন করা হয়েছে? দেখো, একটি চিঠি ঘিরে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। যেখানে চিঠিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেশনে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের ফি বাবদ বিভিন্ন ক্লাসের জন্য একটা বা সেক্ষেত্রে সংরক্ষিত যে ক্লাসগুলো রয়েছে মূলত সেখানকার
টিকিটের উপরে একটা অতিরিক্ত চার্জ নেওয়া হবে। সেক্ষেত্রে লোকালের যারা প্যাসেঞ্জার আছে তাদের ক্ষেত্রে নেওয়া হবে না, অর্থাৎ লোকাল ট্রেনের যারা নিত্যদিনে যারা যাত্রী তাদের ক্ষেত্রে নেওয়া হবে না, কিন্তু সংরক্ষিত কামরার যারা যাত্রী হবে তাদের ক্ষেত্রে একটা অতিরিক্ত একটা স্টেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু নেওয়া হবে। ফলে যে এই চিঠিটার ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে যে ঘুরপথে এবার ট্রেনের যে টিকিট, সংরক্ষিত কামরার জন্য ট্রেনের যে টিকিট, দূরপাল্লার ট্রেনের জন্য যে ট্রেনের যে টিকিট, সেই টিকিটের ভাড়া কি তাহলে বাড়তে চলেছে? দেখা যাচ্ছে যে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু এই ভাড়া বৃদ্ধি একটা প্রস্তাবের একটা চিঠি প্রকাশ্যে এসেছে, এবং সেই চিঠি ঘিরেই কিন্তু এই মুহূর্তে এই জল্পনাটা জোরালো হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া, এমনই জল্পনা তৈরি হচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে হয়তো যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে, যারা সংরক্ষিত কামরায় যাবেন তাদের ক্ষেত্রেই হয়তো এটা প্রযোজ্য। একটা জল্পনা ক্ষেত্রে তৈরি হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, একটি নোটিশ দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু এই জল্পনা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর করা হয় লেভি। তাহলে কি ঘুরপথে এবার থেকে রেলের ভাড়া বাড়তে চলেছে? এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। ঘুরপথে কি তাহলে বাড়তে চলেছে রেলের ভাড়া? জল্পনা এই মুহূর্তে তৈরি হয়েছে, কারণ স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেল বোর্ডের তরফ থেকে, এবং তারপরেই কিন্তু এই জল্পনা আরো প্রবল হচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই কার্যকর করা হয় লেভি। তবে এবার স্টেশন ডেভেলপমেন্টের যে ফি, সেই ফি যাত্রীদের থেকেই নেওয়া হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একটি নোটিশ জারি করা হয়েছে এবং তারপরেই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তাহলে কি ঘুরপথে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে? এই জল্পনা এই মুহূর্তে কিন্তু তুঙ্গে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই, সংরক্ষিত কামরার যারা যাত্রী তাদের থেকেই এটা নেওয়া হবে। তাহলে যারা দূরপাল্লা যাত্রা করবেন তাদের ক্ষেত্রে কি রেলের ভাড়া বাড়তে চলেছে? একটা জল্পনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। একটা জল্পনা তৈরি হয়েছে, কারণ স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে যাত্রীদের থেকে নেওয়া হবে, একটা সেরকম নোটিশও দেওয়া হয়েছে। তাহলে কি ঘুরপথে রেলের ভাড়া বাড়লো? রেলের ভাড়া বাড়লো মানে রেল তো চলতে গেলে সাধারণভাবে ইনফ্লেশনের সঙ্গে সঙ্গতি রেখে রেলকে ঠিক মতন চালাতে গেলে তার তো অর্থ সঞ্চয় করা দরকার। আর যদি সেটা না নেয় তাহলে তো ট্যাক্স পেয়ারদের টাকা থেকেই সাবসিডি দিয়ে সেটা করতে হবে। সেটা ঘুরপথ, সোজা পথ, রেলকে বাঁচাতে গেলে, রেলের উন্নয়ন করতে গেলে, স্টেশন উন্নয়ন করতে গেলে, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে গেলে তার জন্য তো রিসোর্স দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা যখন রেলমন্ত্রী নিয়েছিলেন সে বিষয়টা তিনিই বলেছিলেন, এবং তিনি যখন ছাড়েন তারপরে দীনেশ ত্রিবেদী বলেছিলেন রেল দপ্তর ঢুকে গেছে আইসিইউতে। এসব তো আমরা জানি। আমাদের তো উদ্দেশ্য নয় মোদী সরকারের যে রেল দপ্তরকে আইসিইউতে ঢুকিয়ে দেওয়া, মানুষের সুখ স্বাচ্ছন্দ্যকে নিয়ে ছেলে খেলা করা। সুতরাং এইটা নিয়ে কোনো রকম রাজনীতি করা উচিত নয়। যদি আজকে এইটা না নিয়ে যদি বাজেটারি প্রভিশন থেকে নেওয়া হয় তাহলে সেটাও তো মানুষের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা। এগুলো কি আমাদের এই জয়প্রকাশ বাবু যে সুখ স্বাচ্ছন্দ্যের কথা আপনি বলছেন, তো এই সময়তে দাঁড়িয়ে স্পেশালি আমি বলবো যখন করোনা অতিমারির সঙ্গে আমরা লড়াই করছি, করোনার থার্ড ওয়েভ এসে গিয়েছে, তো সেক্ষেত্রে মানুষ এমনিতেই ভালো নেই, তো সুখ স্বাচ্ছন্দ্য কথাটা এক্ষেত্রে কতটা প্রযোজ্য বলে আপনি মনে করছেন? সুখ স্বাচ্ছন্দ্যের কথাই তো ভাবতে হবে। একটা রেলের স্টেশনে তার ভালো টয়লেট রাখতে হবে, যার সঙ্গে জলের ব্যবস্থা রাখতে হবে, যার সঙ্গে এই মহামারীর ওতপ্রোতভাবে সেটা জড়িয়ে আছে। এগুলো মাথায় রাখা দরকার। সেই স্টেশনের পরিধি বাড়াতে হবে যাতে মানুষের গা ঘেঁষাঘেঁষি করে তাদের না থাকতে হয়, তার ওয়েটিং রুমের পরিসর বাড়াতে হবে। এটাই তো উদ্দেশ্য। একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম, এইসব করেই তো ভারত এইভাবে অতিমারির সঙ্গে লড়াই করছে। এটাও মাথায় রাখতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ঘুরপথে হয়তো বাড়তে চলেছে রেলের ভাড়া, এমন একটা জল্পনা তৈরি হচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে নেওয়া হবে যাত্রীদের থেকে, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই।
শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল আর ক্যাপসুল, আয়ুর্বেদিক ওষুধ। ব্লাড ব্যাংকে রক্ত নিয়ে অনিয়মের অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। স্বাস্থ্যকর্মীকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ স্থানীয়দের। নদিয়া শক্তিনগর হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে অনিয়মের অভিযোগে 3 কর্মীকে অন্য হাসপাতালে বদলি করে স্বাস্থ্য দপ্তর। সেই মতো শনিবার সকালে বদলি হওয়া স্বাস্থ্যকর্মী কৌস্তব কুণ্ডু নদিয়ার হাঁসখালী ব্লকের বগুলা গ্রামীণ হাসপাতালে কাজে যোগ দিতে আসেন। সেই সময় স্থানীয় মহিলারা অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতিতে যুক্ত স্বাস্থ্যকর্মীকে কোনোভাবেই বগুলা গ্রামীণ হাসপাতালে কাজ করতে দেওয়া চলবে না। পরে হাঁসখালী থানার পুলিশ ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে নিয়ে যায়। দিনে দুপুরে কামারহাটিতে চলল গুলি। সোনার দোকানের মালিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাহুল গুপ্তা নামে ওই ব্যক্তি। 3 দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ। শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার যাত্রীদের থেকেই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঘুরপথে বাড়তে চলেছে রেলের ভাড়া। স্টেশন ডেভেলপমেন্ট ফি হিসেবে যাত্রীদের থেকেই নেওয়া হবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। দূরপাল্লা ট্রেনের ক্ষেত্রেই কার্যকর লেভি, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘুরপথে রেলের ভাড়া এবার বাড়তে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে এবার থেকে যাত্রীদের থেকেই। ঘুরপথে রেলের ভাড়া বাড়তে চলেছে, বিজ্ঞপ্তি জারি করে রেল বোর্ডের তরফ থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে।